আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ নারী দল এতটা ফাইট দিচ্ছে কিন্তু ম্যাচটা জিততে পারছে না, এই আক্ষেপটা এবারের বিশ্বকাপে আরও একবার ঘটতে দেখলাম আমরা সাউথ আফ্রিকার এগেনস্টে। তবে আফসোস করার যতগুলো উপলক্ষ ছিল তার চেয়েও বড় ব্যাপার ছিল যে বাংলাদেশের নারী দলের যে ক্রমাগত উন্নতির জায়গা এবং কিছু কিছু জায়গায় স্পেশালি আমি বলবো যে এমন কিছু বাংলাদেশের মেয়েরা করে দেখাচ্ছেন যেটা আসলে পুরো ক্রিকেট বিশ্ব এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছে, সেটা কিন্তু খুব পজিটিভ একটা দিক। এই ম্যাচের শুরুর আগেই আমরা যদি একদম পাকিস্তান ম্যাচের দিকে যাই, যেটা বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল এবারের বিশ্বকাপে, সেই ম্যাচে মারুফাকে নিয়ে তোলপাড় লেগে গিয়েছিল। তার যে নতুন বলের সুইং সেটা আসলে কেউই খেলতে পারছিলেন না মোটামুটি। এবং সেই পরবর্তী ব্যাপারটা ইংল্যান্ড ম্যাচেও আমরা দেখেছি, মারুফা সেদিনও একটা ভালো দিন তার কেটেছিল এবং নতুন বলটা নিয়ে তিনি যে পারফরমেন্স দিচ্ছিলেন, বাংলাদেশ মাত্র 178 রান করেও সেই রানটা ইংল্যান্ডের করতে তাদের 47 ওভার পর্যন্ত খেলতে হয়েছিল। সো দ্যাট ওয়াজ অ্যানাদার ভেরি গুড ফাইট ফ্রম বাংলাদেশ। সেই ম্যাচটা হয়তো আমরা জিততেও পারতাম। একটা পর্যায়ে ইংল্যান্ড 78 রানে 5 উইকেট হারিয়ে যাওয়ার পরও আমরা আসলে কিছু ভুল করেছিলাম মাঠে, এবং সেই সাথে আম্পায়ারেরও কিছু ভুল সিদ্ধান্ত ছিল। সবকিছু মিলিয়ে বাংলাদেশ সেই ম্যাচটা আর বের করে আনতে পারেনি। তবে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা যে এতটা ক্লোজ ফট হবে সেটা আমি আসলে ম্যাচ শুরুর আগে আসলে চিন্তা করিনি। এবং যারা মেয়েদের ক্রিকেট ফলো করছেন, যারা ওয়ার্ল্ড কাপটা ফলো করছেন, তারাও নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমরা এতটা বেশি আশাবাদী ছিলাম না ম্যাচ শুরুর আগে। কারণ এই সাউথ আফ্রিকা দলটাই ইন্ডিয়াকে ঘরের মাটিতে হারিয়ে দিয়েছে। একটা বিশাল বড় রান চেজ তারা সম্পন্ন করতে পেরেছিল, এবং এই রান চেজটার মাধ্যমে সাউথ আফ্রিকার ব্যাটিংয়ের যে ডেপথ বা যে গভীরতা আছে সেটার ব্যাপারে আমরা একটা ভালো ধারণা পেয়ে গিয়েছিলাম। অবভিয়াসলি তারা 8 নম্বর পর্যন্ত তাদের ব্যাটার আছেন, প্রতিষ্ঠিত ব্যাটার, এবং 8-এ যিনি নামেন তিনি আসলে আমি বলবো যে বাংলাদেশের ওভারঅল যদি আমরা মেয়েদের ক্রিকেটে ব্যাটারদের অবস্থা দেখি, যে কোনো ব্যাটারের থেকে বেটার ব্যাটিং তিনি সেই জায়গাটায় করতে পারেন। ডি ক্লার্ক তার নাম, এবং তিনি মোটামুটি ইন্ডিয়ার এগেনস্টেও সেই ম্যাচটা তিনি এক হাতে জিতিয়ে দিয়েছিলেন। তার সঙ্গে ট্রায়ন ছিলেন যিনি কিনা বাংলাদেশের এগেনস্টেও সফল হয়েছেন। তো এই বিষয়গুলো কিন্তু আমরা আগে থেকে জানতাম যে সাউথ আফ্রিকাকে আসলে কত রান করলে তাদের এগেনস্টে ভালো করা সম্ভব সেটা নিয়ে আমাদের খানিকটা সন্দেহ ছিল। এবং বাংলাদেশ যখন টসে জিতে আগে ব্যাটিং করে তখন আসলে মনে হচ্ছিল যে বাংলাদেশ আসলে তাদের বোলারদের ওপর খুব একটা চাপ দিতে চাইছে না, কারণ বোলাররা তো মোটামুটি ভালোই করেন, প্রায় প্রত্যেক ম্যাচে দেখা যাচ্ছে বাংলাদেশের বোলাররাই ভালো করছেন, এবং তারা ভালো করার পরও যে রানটা ওঠে সেটা হয়তো ব্যাটিং টিম চেস করে জিততে পারবে না, সেরকম একটা ল্যাক অফ কনফিডেন্স থেকে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে তারাই আগে ব্যাট করবে। বাংলাদেশই আগে ব্যাট করে একটা সেট টার্গেট দিবে সাউথ আফ্রিকাকে, যে টার্গেটটা সাউথ আফ্রিকা পরবর্তীতে চেস করতে যাবে। সো ব্যাটিংয়ের শুরুটা আমি বলবো যে লাইন আপ থেকে যদি যাই, বাংলাদেশের একটা পরিবর্তন ছিল, পিঙ্কিকে তারা আবার দলে ঢুকিয়েছে, একজন স্পিনারের জায়গায় একজন ব্যাটার এক্সট্রা বাংলাদেশ রেখেছিল, কারণ তাদের টপ অর্ডার ব্যাটিংটা ক্লিক করছিল না। এই ম্যাচটাতে পার্টিকুলারলি বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা রান পেয়েছেন, অন্তত ঝিলিক কিছু রান পেয়েছেন, পিঙ্কি একটা ভালো স্টার্ট এনেছেন, যদিও খুব ধীর গতিতে একটা ইনিংস তিনি খেলছিলেন। স্বভাবতই তিনি এই ধরনের ইনিংসই খেলেন, খুব বেশি কুইক ব্যাটিংটা তিনি করেন না, খুবই স্লো এক ধাঁচে ব্যাটিংটা তিনি করে যান, এবং সেই জায়গা থেকে পিঙ্কির ইনিংসটা মোটামুটি এরকম একটা মাইন্ডসেট থেকে ছিল যে বাংলাদেশ শুরুতে উইকেট হারাতে চায় না, খেলাটাকে তারা ডিপ নিতে চায়, পুরো 50 ওভার ব্যাট করতে চায়, এবং সেটা করতে পারলে হয়তো একটা কম্পিটিটিভ টোটাল বাংলাদেশ চাইলে দাঁড় করাতে পারে। তো সেই উদ্দেশ্য নিয়ে যখন খেলছিলেন পিঙ্কি এবং ঝিলিক, শুরুটা খারাপ হয়নি, উইকেট পড়েনি, অন্তত রান কম হয়েছে তবে উইকেট পড়েনি। আস্তে আস্তে বাংলাদেশ ক্রমাগতভাবে তারা রান রেট বাড়ানোর একটা প্ল্যানে চলে যায়। যখন ঝিলিক আউট হয়ে গেলেন বা পিঙ্কি আউট হয়ে গেলেন, তারপর যখন সুক্তা এবং নিগার সুলতানা জ্যোতি একটা 71 রানের পার্টনারশিপ করেছেন, সেটা কিন্তু বেশ তড়িৎ গতিতে রান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, এবং শেষ দিকে মনে হচ্ছিল বাংলাদেশ অন্তত 200 করতে পারবে, কারণ 40 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহটা ছিল 150। ওই জায়গা থেকে বাংলাদেশ কিভাবে 230 করলো সেটাই কিন্তু একটা বিশাল বড় রিসার্চের ব্যাপার। কারণ আমরা শেষ 10 ওভারে বাংলাদেশের ব্যাটিংও যদি দেখি, সর্বোচ্চ 65 থেকে 70 রান তারা যদি উইকেট হাতে রাখে তাইলেও করতে পারে। তবে ডিফারেন্সটা মেক করে দিয়েছেন গতকালের ম্যাচটায় স্বর্ণা আক্তার। স্বর্ণা আক্তার আন্ডার-19 লেভেল থেকে বাংলাদেশের খুবই প্রমিসিং একজন ক্রিকেটার হিসেবে তাকে ধরা হচ্ছিল, যিনি খুবই ভালো হার্ড হিটিং ব্যাটিং করতে পারেন, তার সেই ফিজিক্যাল অ্যাবিলিটিটা রয়েছে, স্ট্রেংথটা রয়েছে, টেকনিক রয়েছে বড় হিট খেলার, এবং সেই সাথে গান ফিল্ডার, দলের সেরা ফিল্ডারদের একজন, এবং সেই সাথে বোলিংয়েও তিনি তার লেগ স্পিন দিয়ে বেশ কিছু ভালো পারফরমেন্স বাংলাদেশের হয়ে দিয়েছেন। এই বিশ্বকাপে কিন্তু তিনি পাকিস্তানের এগেনস্টে প্রথম যে ম্যাচটা বাংলাদেশ জিতলো সেই ম্যাচেও কিন্তু স্বর্ণা 5 রানে 3 উইকেট নিয়েছেন, যেটা তার ওডিআই ক্যারিয়ারের বেস্ট বোলিং ফিগার। সো তার বোলিংয়ের বিষয়টা আমরা সিনিয়র টিমে আসার পর দেখেছি, কিছু জায়গায় তিনি সফল হয়েছেন। ব্যাটিংয়ের দিক থেকে তিনি কিন্তু তার সামর্থ্যের প্রমাণটা দিতে পারছিলেন না। বিগত 2 বছর ধরে আমরা অপেক্ষায় ছিলাম যে কবে স্বর্ণা জ্বলে উঠবেন বাংলাদেশের পক্ষে, তার নিজস্ব যেই আসল রূপটা, ব্যাটার হিসেবে তার যে স্কিল, যে কোয়ালিটি, সেটা কবে দেখাবেন। বিশ্বকাপের মঞ্চটাকে স্বর্ণা বেছে নিয়েছেন এবং দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। বাংলাদেশের উইমেন্স ওডিআই হিস্ট্রির
ফাস্টেস্ট 50টা তিনি করেছেন 34 বল থেকে 50, যার মধ্যে 3টা 4 ছিল, 3টা বিশাল বিশাল ছক্কা ছিল। এবং একটা পর্যায়ে তিনি যেভাবে ব্যাটিং করছিলেন আসলে কমেন্টেটররা তার প্রশংসা না করে পারছিলেন না এবং তারা অবাক হচ্ছিলেন যে বাংলাদেশেও এই ধরনের একজন ব্যাটার আছেন যিনি কিনা এই ধরনের স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন। মানে যারা আইপিএলে প্লেয়ার নেন, আমার মনে হয় তার উপর মারুফা বাদেও বাংলাদেশে আরও একজন ক্রিকেটারের উপর যদি নজর রাখতে হয় সেটা হবে হয়তো স্বর্ণা আক্তার। কারণ তিনি একাধারে দুর্দান্ত একজন ফিল্ডার, একাধারে চমৎকার একজন লেগ স্পিন বোলার এবং সেই সাথে লোয়ার অর্ডারে নেমে তিনি এই ধরনের বিধ্বংসী ব্যাটিংটাও করতে পারেন। সেই অ্যাবিলিটির ঝলকটা তিনি গতকাল পুরো ক্রিকেট বিশ্বর সামনে দেখিয়ে দিয়েছেন। তো যাই হোক, বাংলাদেশ 230 করেছেন, তখন কিন্তু আমরা অনেক আশাবাদী হয়ে গেছি যে হ্যাঁ 230 ইজ আ ভেরি গুড টোটাল। যে কোনো উইকেটই হোক না কেন, বাংলাদেশের যে বোলিং অ্যাটাক, বাংলাদেশের যে স্পিন অ্যাটাক স্পেশালি, তাদের এগেনস্টে আসলে এই রানটা খুব বেশি জলদি করাটা এত সহজ কোনো কাজ হবে না। তবে বোলিংয়ের যে শুরুটা বাংলাদেশ আশা করেছিল সেই শুরুটা কিন্তু বাংলাদেশ পায়নি। মারুফা ডিড নট হ্যাভ আ গুড ম্যাচ ওভারঅল। বলটা তার সুইং করছিল না এবং রাত্রেবেলা যে বিষয়টা হয় আসলে প্রচুর ডিউ হয় এবং বল ভিজে যায় এবং সেই ক্ষেত্রে ব্যাটারদের জন্য বলগুলো খেলা সহজ হয়ে যায়, বল স্কিড করে ব্যাটে আসে। তো সেই দিক থেকে আমি বলবো যে বাংলাদেশ একটা ডিসঅ্যাডভান্টেজেই ছিল। সাউথ আফ্রিকা এই রানটা ইন্ডিয়ার এগেনস্টেও যেহেতু এত বড় একটা রান তারা চেস করে ফেলেছিল, বাংলাদেশের এগেনস্টে 230 খুব একটা কঠিন হওয়ার কথা নয়। তবে শুরুতেই নাহিদা যখন প্রতিপক্ষের সেরা ওপেনার তাজমান ব্রিজকে আউট করে দিয়েছেন 0 রানে, তখন কিন্তু আশাটা আরও একটু বেড়ে যায়। 3 রানে 1 উইকেট সাউথ আফ্রিকার। ভুলওয়ার্ড, যিনি সাউথ আফ্রিকার ক্যাপ্টেন, তিনি অপর প্রান্তে ছিলেন অ্যাজ অ্যান ওপেনার। তার উইকেটটাও পেতে পারতেন রাবেয়া। একটা সহজ কটন বোল্ডের সুযোগ তিনি ড্রপ করেছেন এবং তারপর ভুলওয়ার্ড আরও 20টা রান অ্যাড করে দিয়েছেন দলের জন্য, সেটা একটা ক্ষতির কারণ হয়েছে। তবে ভুলওয়ার্ড শেষ পর্যন্ত আউট হয়ে গেছেন রান আউটের কবলে পড়ে। একটা পর্যায়ে বাংলাদেশ যেভাবে উইকেট নিতে থাকে, হ্যাঁ আপনি ডিরেক্ট হিটে উইকেট নেওয়ার কথা বলেন, রান আউটের মাধ্যমে উইকেট নেওয়ার কথা বলেন, 2টো রান আউট বাংলাদেশ কালকে কমপ্লিট করেছে। সেই পর্যন্ত ক্যাচিং, গ্রাউন্ড ফিল্ডিং সবকিছুই দুর্দান্ত ছিল, বোলিংটাও খুব ভালো হচ্ছিল। একটা পর্যায়ে সাউথ আফ্রিকাও 78 রানে 5 উইকেট পড়ে যায়, ঠিক ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ম্যাচে যে সিচুয়েশনটা ছিল সেই সিচুয়েশন। এবং এবার 232 ডিফেন্ড করতে হবে। সো আরও একটু কনফিডেন্স কিন্তু বেড়ে গিয়েছিল আমাদের যারা সমর্থকরা আছি যে হ্যাঁ এই ম্যাচটাও হয়তো আমরা শেষ পর্যন্ত সাউথ আফ্রিকাকে হারাতেও পারি। এবং এই ম্যাচটা যদি জিততে পারতাম, উইমেন্স ওডিআইতে ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে বাংলাদেশের সেরা সাফল্য হয়তো এটাই হতো। কিন্তু আনফর্চুনেটলি সাউথ আফ্রিকার লেটার অর্ডার ব্যাটাররা আবারও জ্বলে উঠলেন। ঠিক ইন্ডিয়ার বিরুদ্ধে যেভাবে জ্বলে উঠেছেন বাংলাদেশের এগেনস্টেও তাই করেছেন। তবে সুযোগ দিয়ে বাংলাদেশ একেবারে পায়নি তা নয়, ক্রিটিক্যাল একটা মোমেন্টে 2টো ক্যাচ বাংলাদেশ ড্রপ করেছে। একটা সুমাইয়া ড্রপ করেছেন ডিপ মিড উইকেটে, একটা স্বর্ণা ড্রপ করেছেন যখনও আমাদের হাতে আসলে স্কোপটা ছিল ম্যাচটা জেতার হয়তো। সেই জায়গা থেকেও আমরা যখন ক্যাচটা ড্রপ করেছি, রাবেয়ার বলে যখন স্বর্ণা লং অফে ক্যাচটা ড্রপ করেছেন ডি ক্লার্কের, তখনই আমরা মোটামুটি বুঝে গিয়েছি যে না, আজকে বোধহয় আমাদের ভাগ্য সহায় নেই, আজকে বোধহয় আমাদের দিন নয়। এত দারুণ একটা ফাইট দেওয়ার পরও আমরা একটুর জন্য মার্জিনালি সাউথ আফ্রিকার কাছে ম্যাচটা হেরেই গেলাম। 3 উইকেটে সাউথ আফ্রিকা ম্যাচটা জিতেছে ঠিকই, 3টা বল হাতে রেখে জিতেছে। তবে এই ম্যাচটা তারা হারতেই পারতো, আমরা জিততেই পারতাম। এরকম একটা ক্লোজ ম্যাচ হারার আক্ষেপ ডেফিনেটলি বাংলাদেশের থাকবে। এবং এই ম্যাচটা হারার সঙ্গে সঙ্গে মানে যখন উইনিং রানটা চলে এসেছে, তারপর বাংলাদেশের যে মেয়ে ক্রিকেটাররা আছে তারা যে ধরনের কান্না শুরু করে দিয়েছিল মাঠের মধ্যে বসেই, পরবর্তীতে ক্যাপ্টেন নিগার সুলতানা বলেছেন যে তারা ড্রেসিং রুমে গিয়ে অনেক অঝরে কান্নাকাটি করছেন। মানে এই এক একটা ম্যাচ খেলার জন্য কি পরিমাণ ইমোশনাল একটা জায়গা থেকে ক্রিকেটাররা আসেন, কারণ তারা নিজেরাও জানেন যে বাকিদের তুলনায় তাদের সামর্থ্য অতটা বেশি নয়। এই পুরো টুর্নামেন্টেরই লোয়েস্ট র্যাঙ্ক টিম ছিল বাংলাদেশ এবং তারপরও তারা যে ফাইট দিচ্ছে, তারা যে ধরনের লড়াইটা করছে, প্রত্যেকটা মুহূর্ত তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তারা জানে যে এই মুহূর্তগুলো আজকে মিস হয়ে গেলে হয়তো আগামীকাল সাউথ আফ্রিকা আপনাকে সেই চান্স দিবে না বা ইংল্যান্ড আপনাকে সেই চান্স দিবে না। সো ওই জায়গা থেকে আমার মনে হয় আক্ষেপটা অনেক বেশি ছিল বাংলাদেশের খেলোয়াড়দের। অ্যাজ সমর্থক হিসেবে আসলে আমাদের কি রিয়াকশন ছিল? ইনিশিয়াল রিয়াকশন ছিল যে কেন ক্যাচটা মিস করলো, এই সময় কেন মিস করলো, ফাহিমা কেন ক্রিটিক্যাল একটা টাইমে গিয়ে 49তম ওভারে গিয়ে একটা নো বল করে বসলো, যেখান থেকে আবার একটা বাউন্ডারি হজম করতে হয়েছে যখন রান এবং বলের ব্যবধানটা বাড়ানোর স্কোপ ছিল। সো এইসব ছোট ছোট বিষয়গুলো ছিল যেগুলো নিয়ে আসলে বাংলাদেশ ডেফিনেটলি ডিসঅ্যাপয়েন্টেড হবে। বাট ওভারঅল আমি বলবো যে যে লড়াইটা বাংলাদেশ করেছে, অন্তত ইনিশিয়ালি আমি ভাবিও নি যে আমরা 230 করতে পারবো। সো সেটাও একটা স্বর্ণার অমানুষিক একটা ইনিংসের কারণে হয়েছে। আমরা সেই টার্গেটটা দিতে পেরেছিলাম তাদেরকে এবং বোলাররাও যথাসাধ্য চেষ্টা করেছেন। ফর সাম রিজন 78 for 5 ইজ আ কার্স নাম্বার আমাদের জন্য। ওই সিচুয়েশনে কোনো ওখান থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারি না। ইংল্যান্ডের সাথেও পারিনি, সাউথ আফ্রিকার সাথেও পারলাম না। পরবর্তী ম্যাচ আরও কঠিন প্রতিপক্ষ। আমার মনে হয় এই ম্যাচে আমাদের সুযোগ নেই বললেই চলে, বলা যায় অস্ট্রেলিয়ার এগেনস্টে ম্যাচ। সো খুব বেশি আশা করাটা ঠিক হবে না। তবে বাংলাদেশের মেয়েরা যদি এই ম্যাচটা জিততে পারতো, আমার কাছে মনে হয় যে কনফিডেন্স লেভেলটা তাদের অনেক হাই থাকতো। এখন আমি জানি না কোন মাইন্ডসেট নিয়ে তারা পরবর্তী ম্যাচটা খেলতে যাবে। আরও 3টা ম্যাচ বাংলাদেশের হাতে রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, ইন্ডিয়া রয়েছে। সো দেখা যাক সেখান থেকে কোনো ইম্প্রুভমেন্ট আমরা নিয়ে আসতে পারি কিনা। তবে শ্রীলঙ্কা ম্যাচটার ব্যাপারে আমি অন্তত আশাবাদী আছি যে সেই ম্যাচে বাংলাদেশ একটা জয় যদি তুলে আনতে পারে, তাহলে এইবার বাংলাদেশ তাদের দ্বিতীয় উইমেন্স ওয়ার্ল্ড কাপের অভিযানেই প্রথমটাকে টেক্কা দিয়ে দেবে।
দুটো ম্যাচ অন্তত তারা জিততে পারবে এবারের বিশ্বকাপে, সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। যারা যারা ম্যাচটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে ম্যাচের কোন মুহূর্তটাকে আপনার মনে হয়েছে গেম চেঞ্জিং, কেন আপনার কাছে মনে হয়েছে বাংলাদেশ আসলে মেন্টালি ব্লকডাউন হয়ে গেছে বা নার্ভাস হয়ে গেছে। এটা কি আসলে যে জয়ের অভ্যেস নেই সে কারণে, বিগ ম্যাচ প্রেশার, মানে কি কারণ হতে পারে, নাকি আমাদের জাতিগতভাবে আমরা আসলে নার্ভাস একটা জাতি, যখন ঠিক প্রয়োজন সেই সময় পাচ্ছি না, অন্যান্য সময় অনেক কিছু করে দিচ্ছি। জানিয়ে দেবেন কমেন্ট করে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।